হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শীতমা ম্যাম। আর তোমরা দেখছো এসওই 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেল। তো আমরা সেমিস্টার 3 এর আজকে ক্লাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সেমিস্টার 3 এর আমাদের মোটামুটি ই কমার্সের কিন্তু সমস্ত পার্টটাই কমপ্লিটেড, মানে এই পার্টটা কমপ্লিট করলে আমাদের পুরো ই কমার্সের পার্টটাই কমপ্লিট হয়ে যাবে। আমরা কি পড়েছি ই কমার্সের প্রথম যেগুলো ছিল বেসিক, মানে যেগুলো হিস্ট্রি ছিল ই কমার্সের সেগুলো কমপ্লিট করেছি, তারপর পেমেন্ট সিস্টেম পড়েছি, অ্যান্ড দেন ডেটা এক্সচেঞ্জের পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। এইটাই একমাত্র পার্ট যেটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিংটা পড়া হয়ে গেলেই কিন্তু আমাদের ই কমার্সের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য একটা এই ই কমার্সের ওপর ওই মোটামুটি 50 কোয়েশ্চেন থাকবে, যেটা পুরোপুরি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, মানে ই কমার্স থেকে যে সম্ভাব্য কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেই ধরনের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং পুরো চ্যাপ্টারটাই কিন্তু কভার হয়ে যাবে। মানে পুরো যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা থেকে পুরো 10 মার্কস আসবে, সেই পুরো পার্টটা কিন্তু আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখি মার্কেটিংয়ে কি কি জিনিস পড়বো। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, প্রথমেই তো আমাদের জানতে হবে যে ইন্টারনেট মার্কেটিংটা কি, সেই মার্কেটিংটা কিভাবে কাজ করে। তাছাড়া আমাদের কি কি জানতে হবে, অনলাইনে যে আমরা এত শপিং করছি, সেই অনলাইন এত যে শপিং হচ্ছে সেই শপিংগুলোর মানে যে সুবিধা অসুবিধা, যে শপিংগুলো আমরা করছি সেগুলো তো বেশ কিছু সুবিধা আছে এবং বেশ কিছু অসুবিধা আছে। তো এই সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে জানতে হবে। তার সাথে আমাদের কি জানতে হবে, তার সাথে আমাদের জানতে হবে যে এই ইলেকট্রনিক মার্কেটিংয়ের বিভিন্ন কৌশল হয়, মানে কি কি কৌশল অবলম্বন করলে আমরা মার্কেটিংটাকে আরও বেশি উন্নত করতে পারবো সেইটা। এবং তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক মার্কেটিংয়ের, ইন্টারনেট মার্কেটিংয়ের আমাদের ই সাইকেল হয়, মানে ই চক্র। অনেক জায়গায় দেখবে সাইকেল না লিখে ই চক্রও বলে। তো সেই ই চক্রটা পড়বো। অ্যান্ড দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশনে কি হচ্ছে, বা ব্যক্তিগতকরণ। পার্সোনালাইজেশনের বাংলা যদি বলো তাহলে ব্যক্তিগতকরণ। এই ব্যক্তিগতকরণে কি হচ্ছে সেটা সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে একটু পরিচিতিটা জেনে নিই যে কবে থেকে ইন্টারনেট মার্কেটিংয়ের এই এত যে ইন্টারনেট মার্কেটিং হচ্ছে, আমরা তো বুঝতে পারি যে কোথায় মার্কেটিং হচ্ছে কোথাও হচ্ছে না, সেই জিনিসগুলো কবে থেকে শুরু হলো সেটা একটু আগে জেনে আসি। তো প্রথম ই কমার্সের যে মার্কেটিংটা শুরু হয়েছিল, বা এই যে ইন্টারনেট মার্কেটিংটা শুরু হয়েছিল, সেটা কবে শুরু হয়েছিল? 1990-তে প্রথম শুরু হয়েছিল এই ইন্টারনেট তাহলে প্রথম ইন্টারনেট মার্কেটিং কবে শুরু হয়েছিল? প্রথম ইন্টারনেট মার্কেটিং শুরু হয়েছিল 1990-র দশকে। তারপর 2005 থেকে আমাদের এই যে এত পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অ্যাড, সোশ্যাল মিডিয়াতে সবাই বেশি অনেক পরিমাণে যে কন্টেন্ট দিচ্ছে, বিভিন্ন প্রোডাক্টের কন্টেন্ট দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, এই জিনিসগুলো মানে সোশ্যাল মিডিয়ার যে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এত পরিমাণে সব কিছুর মার্কেটিংটা হচ্ছে, সেটা কখন থেকে শুরু হলো? এই 2005 সাল থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রসার হতে শুরু করলো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনক্রিজড। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনক্রিজ করলো কবে থেকে? এই 2005 সাল থেকে। এরপর 2010 সাল থেকে আমাদের কিন্তু এই অ্যাপের মাধ্যমে যে এত কিছু আমরা কিনছি, যে অ্যাপের মাধ্যমে যে জিনিসগুলো আমরা এত কিছু কিনছি, এত কিছু যে আমরা দেখছি, যে এত বিজ্ঞাপন আমাদের কাছে আসছে, সেই অ্যাপের মাধ্যমে যেটা যে বিজ্ঞাপনগুলো আমাদের কাছে আসা বা মার্কেটিং, সেটা শুরু হলো 2010 সাল থেকে, ঠিক আছে? এবারে ইন্টারনেট মার্কেটিংগুলো কি কি প্রসেসে হতে পারে? ইন্টারনেট মার্কেটিংগুলো যেমন ধরো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারি। তাছাড়া কিভাবে হতে পারে? ওয়েবসাইটেও
থাকতে পারে, তারা যেখানে যেখানে মানে ধরো অ্যামাজনের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিটেলসগুলো থাকে, তারপরে যেমন ধরো ওদের যে অফারগুলো চলে সেগুলো রিলেটেড ডিটেলস আমরা পাই। সেরকম তোমার ইমেলের মাধ্যমেও কিন্তু তুমি যদি কোনো একটা ওয়েবসাইট থেকে আগে শপিং করে থাকো বা অ্যাপ থেকে শপিং করে থাকো, সেখানেও থেকেও কিন্তু তোমাকে তোমার ইমেল দিয়েই তো তুমি লগ ইন করো বা নাম্বার দিয়ে লগ ইন করো, তো তোমার ফোন নাম্বারেও মেসেজ দেয় যে কবে কোথায় কীরকম ধরনের ডিসকাউন্ট চলছে, তো সেগুলোও কিন্তু আমরা জানতে পারি। এটাও কিন্তু একটা মার্কেটিংয়ের পার্ট। তাছাড়া আর কি হতে পারে, তাছাড়া হচ্ছে আমরা সোশ্যাল এসইওর মাধ্যমেও কিন্তু হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমেও কিন্তু হতে পারে। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি সেটা আমরা একটু পরে জানবো, যখন আমরা মার্কেটিংয়ের বিভিন্ন কৌশলগুলো পড়বো তখন আমরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো। তো এই প্রসেসগুলো, তাছাড়া এখন তো আমাদের বিভিন্ন যে পার্সোনালাইজ যে ধরো বিজ্ঞাপনগুলো সেগুলো দেখা যাবে, বা ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহার করে বিভিন্ন ধরনের যেগুলো ধরো তোমার পছন্দের যে বিজ্ঞাপনগুলো তুমি যেগুলো দেখতে পছন্দ করো সেগুলো তোমার কাছে শুধু আসে, এবং সেই ধরনের সেই রিলেটেড কিন্তু তুমি বিজ্ঞাপনগুলো স্ক্রল করতে থাকবে, তুমি দেখবে কিন্তু সেই রিলেটেড বিজ্ঞাপনগুলোই তোমার কাছে আসে। এইগুলোও কিন্তু আস্তে আস্তে আরও বেশি পরিমাণে ডেভেলপড হতে শুরু করেছে। এইবার যদি বলি যে মার্কেটিং কি, তাহলে মার্কেটিং বলতে এই যে ইন্টারনেট মার্কেটিং কথাটা, এই ইন্টারনেট মার্কেটিং বলতে কি বোঝাচ্ছে দেখো, ইন্টারনেট মার্কেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি হচ্ছে, যেখানে আমরা ইন্টারনেট ব্যবহার করছি এবং বিভিন্ন ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যে প্রোডাক্টগুলো মানে আমাদের ধরো বিজনেস আছে, এবার আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করব সেই প্রোডাক্টগুলোরই বিজ্ঞাপন বিভিন্নভাবে মানুষের কাছে যাতে ছড়িয়ে দিতে পারি, সেইটাই হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। সেটাকেই তোমরা ইন্টারনেট মার্কেটিং বলতে পারবে। এই যে পণ্য বা সেবা প্রচার ও বিক্রয় করা, প্রচার বলতে যত বেশি মানুষের কাছে তুমি সেটা প্রচার করতে পারবে, যত বেশি মানুষ দেখবে, যত বেশি মানুষ জানবে, তত কি তোমার প্রোডাক্ট বিক্রি হওয়ার চান্সেস বাড়বে, এবং সেটার মাধ্যমে কি হবে, তোমার বিজনেসটা আস্তে আস্তে গ্রো করবে। এইটাই হচ্ছে আমাদের মার্কেটিং। এবার মার্কেটিং কি কি প্রসেসে হয়, একটু আগেই বলছিলাম বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হয়, তাছাড়া কিসের মাধ্যমে হয়, তাছাড়া আমাদের ইমেলের মাধ্যমে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। এইগুলোর মাধ্যমেই কিন্তু ইনিশিয়ালি ইন্টারনেট মার্কেটিংটা করা হয়। ঠিক আছে, চলো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ইন্টারনেট মার্কেটিংয়ের কিছু বৈশিষ্ট্য। এই যে ইন্টারনেট মার্কেটিংটা হচ্ছে, ইন্টারনেট মার্কেটিংয়ের তো কিছু বৈশিষ্ট্য থাকবে, এবার সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই দেখো বলেছে বিশ্বব্যাপী পৌঁছানোর সুযোগ। বিশ্বব্যাপী পৌঁছানোর সুযোগ বা গ্লোবাল রিচ বলতে কি বোঝাচ্ছে দেখো, যে আমরা ধরো একটা সাপোজ কোনো একটা ছোট ব্যবসায়ী, সে কি করছে, সে নতুন নতুন বিজনেস খুলেছে, সে তার সমস্ত প্রোডাক্টের ডিটেলসগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করছে, বা ধরো বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও করে বা সমস্ত কিছু করে সে সেগুলোকে মোটমাট কথা সোশ্যাল মিডিয়ার জগতে নিয়ে আসছে। তার মানে কি, তার মানে সে কি সেই যে মার্কেটিংটা করছে সে ধরো, বা সাপোজ আমি যদি আরও একটা এক্সাম্পল দিই, কেউ একটা সোনার দোকান খুলেছে ছোট্ট মতো, এবার সে অত বেশি মানুষের কাছে পপুলার হয়নি তখনও, সে কি করতে পারে, সে ইউটিউবে ভিডিও দিতে পারে, ফেসবুকে ভিডিও দিতে পারে, বা ফেসবুকে লাইভ করতে পারে, ইউটিউবে লাইভ করতে পারে। এবার সেইভাবে কি অনেক মানুষ তাকে দেখছে লাইভে, যে কি ধরনের প্রোডাক্ট সে দেখাচ্ছে, দাম কত, এই জিনিসগুলো যত বেশি পরিমাণে মানুষের কাছে জানবে, এবার তার ওই ছোট বিজনেসটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বিদেশেও মানুষের ভালো লাগছে, তারাও দেখছে। তো বিভিন্ন জায়গায় আমাদের দেশের মধ্যে যেমন তার প্রোডাক্টগুলো ছড়িয়ে পড়ছে, সেরকম বিদেশের মানুষরাও তো তার ওই লাইভগুলো দেখছে বা তার পোস্ট করা যে ভিডিওসগুলো সেগুলো দেখছে, তো সেইভাবে কিন্তু তাদের কাছেও কিন্তু সে পৌঁছে যাচ্ছে। তাহলে একটা ছোট ব্যবসায়ী আস্তে আস্তে কিন্তু বড় একটা জায়গা বা প্ল্যাটফর্ম পাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা কি বলতে পারি, ইন্টারনেট মার্কেটিংটা মানে যত বেশি পরিমাণে ডেভেলপ করবে তত বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছতে পারবে, তার মানে কি রিচটা বাড়বে। তারপর হচ্ছে টার্গেটেড মার্কেটিং। টার্গেটেড মার্কেটিং কি, টার্গেটেড মার্কেটিং হচ্ছে মানে কোনো একটা মানুষ সে কী ধরনের পোস্ট দেখতে পছন্দ করে, বা সে কী ধরনের জিনিস ভালো লাগছে, সে কী ধরনের প্রোডাক্ট দেখছে বেশি করে, সেরকম মানে তুমি দেখবে, তুমি যদি অ্যামাজনে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট দিয়ে সার্চ করে মানে একবার যদি তুমি সার্চ করো, তাহলে ও কিন্তু দেখবে সেই রিলেটেড। তুমি যদি বলো যে আমি
কুর্তি দেখবো, ঠিক আছে? এবার কুর্তি যখন তুমি দেখছো ওখানে, পরে দেখবে তুমি যখন আবার ওটা বন্ধ করে দিয়ে তুমি কাল মানে পরের দিন খুললে বা তারপরের দিন খুললে, তুমি দেখবে তোমার ওই হোম পেজ জুড়ে বা নিউজ ফিড জুড়ে পুরো পোর্শনটাই কিন্তু এই ধরনের বিজ্ঞাপন দেখাবে, বিভিন্ন গার্মেন্টসের, বিভিন্ন ধরো জামা কাপড়ের, এই ধরনের প্রোডাক্টই কিন্তু বেশি তোমাকে দেখাবে। তার মানে কি তোমার পছন্দের ওপর বেস করে ওরা কিন্তু তোমাকে বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে। এটাই হচ্ছে গিয়ে টার্গেটেড মার্কেটিং। নেক্সট দেখো আমাদের হচ্ছে গিয়ে খরচ সাশ্রয়ী। খরচ সাশ্রয়ী কিভাবে হচ্ছে, তুমি বিভিন্ন জায়গায় দেখবে যখন বড় বড় দোকানে যাবে তখন দেখবে বিভিন্ন দোকান ঘর ভাড়া নিতে হচ্ছে, বিভিন্ন কর্মচারী লাগছে। তারপরে কি অনেক জায়গায় তো এরকম মানে লিফলেট বিলি করতেও দেখা যায় বা বড় বড় হোর্ডিং বানাতেও দেখা যায় যে এরকম একটা দোকান খোলা হয়েছে। অনেক জায়গায় আমি দেখেছি যে লিফলেট বিলি করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ইন্টারনেট মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু দরকার পড়ে না। কেন কি, এখানে কি হচ্ছে, এখানে আমরা ডিরেক্টলি একটা বিজ্ঞাপন বা পোস্ট আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি বা ইউটিউবের মাধ্যমে করতে পারি বা আমরা ইনস্টাগ্রামেও করতে পারি। তো সেইখানে কিন্তু কস্টটা অত বেশি লাগে না। এই যে লিফলেট বানানো বলো বা ধরো বিজ্ঞাপন বানানো, বড় বড় হোর্ডিং যেগুলো থাকে সেগুলো বানাতে যত পরিমাণে খরচ পড়ে, এখানে ধরো সোশ্যাল মিডিয়াতে তুমি অ্যাকাউন্ট খুলে পোস্ট করছো, সেখানে তো সেরকমভাবে খরচের কোনো ব্যাপার থাকে না। এবার যেগুলো পেইড হয় সেগুলোর ক্ষেত্রে তোমাকে কিছু কিছু টাকা দিতে হয়, তো সেটা একেবারেই খুব সামান্য ওই হোর্ডিং বা বড় পোস্টারের থেকে। তো এটা হচ্ছে আমাদের খরচটাকে এভাবেই সাশ্রয় করছে আমাদের ইন্টারনেট মার্কেটিং। এরপর দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনলাইন শপিংয়ের সুবিধা। এটা কি আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে? তোমরা অলরেডি জানো যে অনলাইনে শপিং করলে কি কি সুবিধা আমরা পেয়ে থাকি। প্রথম যেটা সুবিধা থাকে, আমাদের কোথাও যেতে হয় না, আমরা বাড়িতে বসেই নিজেদের একটা স্মার্টফোন থাকলে সেই ফোনের মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো বাড়িতে বসেই দেখতে পাচ্ছি এবং পছন্দ হলে সেখান থেকে কিনতে পারছি। তারপর সেকেন্ড সুবিধা কি হতে পারে? সেকেন্ড সুবিধা হচ্ছে 24/7 খোলা থাকে। মানে এমন না যে কোনো একটা সময় পার্টিকুলারলি ওটা বন্ধ করে দিচ্ছে বা কিছু, সেরকমটা নয়। তুমি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ওটাকে খুলে নিয়ে দেখতে পারো যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আমার ভালো লাগছে, এইগুলো নিতে পারি। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা 24 ঘন্টাই করতে পারি, ঠিক আছে? তারপর দেখো, তারপর হচ্ছে পণ্যের দাম সহজে তুলনা করা যায়। পণ্যের যে দামগুলো থাকে সেগুলো সাপোজ একটা ওয়েবসাইটে বেশি আছে, একটা ওয়েবসাইটে কম আছে, বা অ্যাপের ক্ষেত্রেও মানে বলতে পারো যে সাপোজ অ্যামাজনে একটু বেশি দাম দেখাচ্ছে, ফ্লিপকার্টে একটু কম দাম দেখাচ্ছে, কিন্তু প্রোডাক্টের তুমি কাস্টমার রিভিউ দেখে দেখলে যে সমস্ত ডিটেলসগুলো সেমই আছে, সব কিছু সেম। ইভেন ওরা যে কোয়ালিটি প্রোডাক্টটা দিচ্ছে সেটাও বেটার। তো সেই কারণে তুমি কি করলে, ফ্লিপকার্ট থেকে ওটা অর্ডার করে দিলে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। যে আর যদি নর্মালি তুমি যাও ম্যানুয়ালি, তাহলে তুমি কতগুলো দোকান ঘুরবে, 3-4টে দোকান। এখানে তো তোমার প্রচুর অপশান তুমি পাচ্ছ না, অনেকগুলো এরকম অনলাইনের অ্যাপ তুমি দেখে নিতে পারবে যেখানে তুমি দামগুলোকে তুলনা করে নিতে পারবে। তো অনলাইন শপিংয়ের এইটা কিন্তু একটা মেজর সুবিধা যে পণ্যের দামগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে দেখে নিয়ে বুঝতে পারি যে কোনটা বেটার। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্যাশব্যাক এবং ডিসকাউন্টও কিন্তু দেওয়া হয়। আমরা দোকানে গেলে কত টাকার ডিসকাউন্ট দেয়, কিন্তু অনলাইনের ক্ষেত্রে তুমি যদি একই অ্যাপ থেকে অনেকবার করে শপিং করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট দেয় এবং ওরা কিন্তু ক্যাশব্যাকও দেয়, যেটা তোমার ওই ওয়ালেটে জমা থাকবে। সেই ওয়ালেট থেকে তুমি, ওয়ালেট তোমরা পড়েছো, আগের যে পেমেন্ট সিস্টেম পড়িয়েছিলাম সেখানে ওয়ালেট পড়িয়েছি, সেই ওয়ালেটের মধ্যে ওই ক্যাশব্যাকগুলো স্টোর থাকে এবং পরবর্তীতে তুমি যখন ওখান থেকে ধরো শপিং করলে তখন তুমি সেই ক্যাশব্যাক থেকে ওটা কাটিয়ে নিলে। তো সেভাবেও কিন্তু হয়। আচ্ছা, তাছাড়া হচ্ছে আমরা বিভিন্ন কাস্টমারের রিভিউ দেখতে পারি। কাস্টমার যে ধরো কোনো একটা প্রোডাক্ট কিনলো, সেই প্রোডাক্টের নিচে সে গিয়ে একটা ছবি তুলে পোস্ট করলো বা লিখলো যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো বা প্রোডাক্টটা খারাপ, সেই রিভিউগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো কেনার আগে আমরা ভালো করে যদি রিভিউটা চেক করি যে কাস্টমাররা কী রিভিউ দিয়েছে, তাহলেই বুঝতে পারবো। ইভেন দেখতেও পারবো, ফটোগুলোতে দেখা যায় এবং ভিডিওও থাকে যে অনেক পার্সেল ওপেন করার ভিডিও দেয়। তো সেইগুলোর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে কাস্টমারের রিভিউ দেখে যে প্রোডাক্টটা ভালো না খারাপ। তো এটাও কিন্তু একটা সুবিধার মধ্যে পড়ে, ঠিক আছে? চলো এবার অসুবিধাগুলো বলি। দেখো, সুবিধা তো থাকবে, তার সাথে তার কিন্তু কিছু না কিছু অসুবিধাও থাকবে। যেমন সাপোজ ধরো তোমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তুমি দেখতে পারবে না। তারপর ধরো ওদের সাইটে যদি কোনো সমস্যা থাকে, ওদের
কোনো একটা ধরো ওয়েবসাইটে কোনো একটা গন্ডগোল হলো বা অ্যাপে কোনো একটা গন্ডগোল হলো, তুমি কিন্তু সেই সময় ওখান থেকে কোনো জিনিস কিনতেও পারবে না বা দেখতেও পারবে না, তখন ওটা পুরোপুরি বন্ধ থাকবে। তো সেটা একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। অনেক সময় পণ্য পাওয়ার আগেই অর্থ দিতে হয়, অনেক সময় কি হয় ক্যাশ অন ডেলিভারি অপশন থাকে না। তুমি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান হলে তুমি ক্যাশ অন ডেলিভারি করতে পারো, কিন্তু নর্মাল যদি তুমি ইনস্টাগ্রামে দেখেছো বা ফেসবুকে দেখেছো, তুমি সেখান থেকে অনলাইন বুক করছো, এবার ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখে নিতে হবে, কারণ এরকম অনেক জায়গাতেই হয় যেখানে তুমি এরকম অনলাইনে টাকাটা আগে থেকেই পে করে দিচ্ছ, তোমার প্রোডাক্ট তোমার কাছে আসেনি, তুমি অনলাইনে আগে থেকেই পে করে দিচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আর আসলোই না। তো এই রকম, তো এই জিনিসটাও কিন্তু হয় যে অনেক জায়গায় কি হচ্ছে যে টাকাটা আমরা আগে থেকে দিয়ে দিচ্ছি কিন্তু প্রোডাক্ট আসছে না, তাহলে মানে কি টাকাটা আমার চলে গেল পুরো। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তারপর ডেলিভারিতে যদি দেরি হয় সেটাও আমাদের একটু সমস্যা। একটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি, দেখা গেল 7 দিন আগে, সেটা 7 দিন 10 দিন পরেও আমার বাড়িতে ডেলিভারি হয়নি, তো সেইটা একটা মেজর অসুবিধার মধ্যে পড়ে। এছাড়া আরও কি হয় যে ছবিতে তুমি যে জিনিসটা দেখছো, অরিজিনালি যখন তুমি হাতে পাচ্ছ তখন দেখা যাচ্ছে তার কালারটা একটু অন্যরকম বা সেটা একটু ডিফেক্টিভ। তো এই জিনিসগুলো কিন্তু, যেমন ধরো জুতোর ক্ষেত্রে যদি বলি, তাহলে জুতো যখন কিনছো তুমি ছবিতে দেখছো একরকম, আসলো আর একরকম, তুমি সাইজও বুঝতে পারছো না ঠিকভাবে। তো কিছু কিছু জিনিস কেনার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় যে ছবির সাথে কিন্তু কোনো রকম কোনো বাস্তবে সেরমভাবে মিল পাওয়া যায় না যখন তোমার কাছে প্রোডাক্টটা আসবে। তো এটাও একটা মেজর অসুবিধার মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে কি, কোনো একটা প্রোডাক্ট তুমি অর্ডার দিলে সেই প্রোডাক্টটা না এসে অন্য একটা ভুল প্রোডাক্ট তোমাকে দিয়ে দিল, এবার তুমি রিফান্ড করছো বা তুমি ধরো রিপ্লেস করছো, সেই প্রসেসটা অনেকটা লেন্দি হয়। তো এটাও একটা মেজর অসুবিধা। তারপর দেখো, ইন্টারনেট না থাকলে তো বললাম এটা। তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার, তুমি যে পেমেন্ট করছো অনলাইনের মাধ্যমে, এবার তোমার ব্যক্তিগত তথ্য যদি কারুর হ্যাকারের হাতে পড়ে তাহলে কি তোমার ব্যাংকে যত টাকা আছে তার। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা মেজর অসুবিধার মধ্যে পড়ে যে তুমি যখন পেমেন্টটা করছো অনলাইনের মাধ্যমে তখন ভালো করে দেখে নিতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। মানে যখন তুমি পেমেন্ট করছো তোমার ডেটাটা চুরি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তো সেই জিনিসগুলো মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখেই কিন্তু করতে হয়, ঠিক আছে। এইটাও কিন্তু আরেকটা মেজর অসুবিধার মধ্যে পড়ে। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারনেট, এই যে মার্কেটিং আমরা করছি বা ইন্টারনেট মার্কেটিংয়ের যে সুবিধাগুলো আছে সেগুলো। সুবিধা কি কি আছে দেখো, সুবিধা হচ্ছে ইন্টারনেট ব্যবসা শুরু করার জন্য সাধারণ কোনো দোকানের প্রয়োজন পড়ে না। ইন্টারনেট ব্যবসাটা তুমি যখন শুরু করছো তখন কোনো কিন্তু দোকানের আমাদের প্রয়োজনীয়তা পড়ছে না। নর্মাল একটা ফোন থাকলে বা ল্যাপটপ থাকলে তুমি সেখানে ইন্টারনেট কানেকশন নিয়ে সেখান থেকে কিন্তু তুমি ব্যবসাটা শুরু করতে পারবে। তো এটা একটা ভালো সুবিধার মধ্যে পড়ে আমাদের, যে ইলেকট্রিসিটি বিল দিতে হবে, একটা বড় দোকানের ব্যবস্থা করতে হবে, সেখানে ভাড়া দিতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার হয় না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের এই ব্যবসায় এক জায়গা থেকে গোটা দেশ বা বিশ্বের মানুষের কাছে পণ্য পরিষেবা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা থাকে। এই যে যখন আমরা অনলাইনের মাধ্যমে মানে জিনিসগুলো করছি তখন কি শুধুমাত্র আমাদের এরিয়ার মানুষের কাছেই কিন্তু নয়, পুরো বিশ্বের মানুষের কাছেই কিন্তু আমরা একসাথে পৌঁছতে পারছি। আমাদের দেশের মানুষরাও যেমন দেখতে পাচ্ছে, বিদেশের মানুষরাও দেখতে পাচ্ছে, অনেক মানুষের কাছে আমরা একসাথে ওই জিনিসগুলোকে পৌঁছে দিতে পারছি। তাহলে এটাও কি আমাদের একটা মেজর সুবিধার মধ্যে পড়ে। তারপর কি 24 ঘন্টা থাকে, 24x7 ফ্যাসিলিটি এরা আমাদেরকে দেয়, তাহলে এটাও একটা মেজর সুবিধার মধ্যে পড়ে। দেখবে একই রকমের কিন্তু সুবিধাগুলো। তারপর বলছে অনলাইনে প্রচার এবং বিজ্ঞাপন দেওয়া খুব সহজ এবং সস্তা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু অ্যাড দিয়ে অনেক মানুষের কাছে একসাথে পৌঁছতে পারি। তাদের কাছে আমাদের বিজ্ঞাপনগুলো যত বেশি পৌঁছাবে তত বেশি আমাদের ব্যবসাটা বাড়বে। তো সেটাও আমাদের একটা সুবিধার মধ্যে পড়ে। তারপর হচ্ছে ক্রেতার পছন্দ বুঝে কাস্টমাইজ পরিষেবা দেওয়া। ক্রেতা কী ধরনের পরিষেবা পছন্দ করছে, কোন পরিষেবাটা বেশি দিলে সে বেশি পরিমাণে কিনবে বা তার কেনার পসিবিলিটিসটা বাড়বে, সেই জিনিসটাও কিন্তু আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো, এই কাস্টমাইজ পরিষেবা যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে, ঠিক আছে। এটাই হচ্ছে এর সুবিধা। এবার চলো একটু অসুবিধাটা পড়ি।
তাহলে ইন্টারনেট ব্যবসার যে অসুবিধা আছে সেটা পড়ি। প্রথম যেটা থাকে, আমি আগেও বলেছি, ইন্টারনেট কানেকশন না থাকলে বা ইন্টারনেট পরিষেবা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা অর্ডার করতেও পারবো না এবং তারা কিন্তু আমাদের অর্ডারটা নিতেও পারবে না। তারপরে কি, বড় বড় ব্র্যান্ড, মানে বড় বড় যে ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো এত পরিমাণে ডিসকাউন্ট দেয় যে ছোট ছোট যেগুলো ধরো সদ্য মানে ব্যবসা শুরু করেছে তাদের ক্ষেত্রে তো অত পরিমাণে ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না। তো তাদের ক্ষেত্রে কি হয়, ব্যবসাটা টিকিয়ে নিয়ে যাওয়া বা চালিয়ে নিয়ে যাওয়া, তাদের থেকে লোকে প্রোডাক্ট কিনছে কি কিনছে না সেই জিনিসগুলো লক্ষ্য করলে বোঝা যাবে যে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়া একটা বড় ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে অনলাইনে ব্যক্তিগত তথ্য যদি চুরি যায় তাহলে হ্যাকাররা তোমার তথ্য হ্যাক করে নিয়ে তোমার যত ইনফরমেশন আছে সেগুলো তার কাছে চলে যাবে এবং তোমার ব্যাংক ডিটেলসও সে পেয়ে যাবে, তারপর তো তোমার সবই গেল। আচ্ছা, আর এগুলো আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, একই ধরনের সমস্ত কিছু কিন্তু একই ধরনের। তোমরা দেখবে অনলাইন শপিংয়ের যে অসুবিধাগুলো পড়েছিলে ঠিক সেই ধরনের অসুবিধাই কিন্তু আমাদের এই ব্যবসাতে হয়ে থাকে, ইন্টারনেট ব্যবসাতে। আচ্ছা, তারপরে হচ্ছে বাস্তবে যেভাবে পণ্য দেখা যায় অনলাইনে সবসময় কিন্তু সেভাবে আমরা পণ্য দেখতে পাই না। ইভেন যে ধরনের ছবি বা ভিডিওস আমাদের সামনে তুলে ধরা হয়, বাস্তবে যখন আমরা প্রোডাক্টটা পাই সেই ধরনের কিন্তু কোনো রকম কোনো মিলই পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে পুরো একটা ডিফারেন্ট ধরনের প্রোডাক্ট আমাদের কাছে এনে দিল। তো সেটাও একটা কিন্তু মেজর অসুবিধার মধ্যে পড়ে। অনেক সময় ডেলিভারি দেরিতে হয় এবং ভুল পণ্য আসে, তাই ফেরত পাঠাতে ঝামেলা তৈরি হয়। মানে তুমি যে প্রোডাক্টটা দিয়েছো সেই প্রোডাক্টটা না এসে অন্য যে প্রোডাক্টটা আসলো, তুমি তখন কি করবে? তখন তো তুমি সেটা রিপ্লেস করবে বা রিফান্ড চাইবে, ওটাকে রিফান্ড করে দিতে চাইবে। তো সেই জিনিসটা যখন করা হয় তখন দেখা যাচ্ছে যে ওখান থেকে লোক তোমার বাড়িতে এসে ওইটা রিসিভ করবে, সেটাতেই অনেক দেরি করে। তো এই প্রসেসটা কিন্তু বেশ লেন্দি, তাহলে এটাও একটা মেজর অসুবিধার মধ্যে পড়ে। নেক্সট দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে বিভিন্ন কৌশল। কি কি কৌশলে ইন্টারনেট মার্কেটিংটা করা হয়, এই যে কৌশলগুলো দেখো, প্রথমেই লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বলতে তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারো। কি কি, ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে, এই ধরনের ইউটিউব, এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি যে প্রোডাক্টগুলো বিক্রি করছো সেই ধরনের প্রোডাক্টের ভিডিওস, তারপর স্টিল ছবি, এই ধরনের বা বিজ্ঞাপন করে তুমি দিলে যে দাম দিয়ে যে এটা এত টাকা দাম, এই ধরনের বিজ্ঞাপনও কিন্তু তুমি ওখানে শেয়ার করতে পারো। এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং। এরপর আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যখন ধরো তোমরা গুগলে কোনো একটা ওয়েবসাইট সার্চ করছো, ধরো সাপোজ গুগলে গিয়ে লিখলে যে ফেসবুক, এবার ফেসবুক যখন লিখলে ফেসবুকের একটা পার্টিকুলার ওয়েবসাইট আসছে, তো সেই যে পার্টিকুলার ওয়েবসাইটটা আসছে তার নিচে তো আরও অনেকগুলো ওয়েবসাইট আসে, তো আমরা প্রথমটাতেই বেশিরভাগ ক্লিক করি। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসলো সেটা কেন প্রথমে আসলো, সেটা তো 10 নম্বরেও আসতে পারতো বা সেটা 3 নম্বরেও আসতে পারতো, সেটা কেন ওই 1 নম্বরেই আসলো? এই যে 1 নম্বরে আসলো কারণ এ কি করেছে, এই যে ওয়েবসাইটটা যে বানিয়েছে, যার ওয়েবসাইটটা 1 নম্বরে আছে, সে এমন কিছু কিওয়ার্ড ইউজ করেছে যেগুলো খুব ট্রেন্ডি বা যেগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো সেই কিওয়ার্ডগুলো সে কিন্তু ব্যবহার করেছে। ধরো এই যে ফেসবুক লেখাটা আসলো, এই যে ফেসবুক লেখাটা আসলো, এই ফেসবুক লেখাটার আন্ডারে তো আরও অনেক ওয়েবসাইট আছে এরকম, ধরো এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এইটাই প্রথমে আসলো কেন? এটা তো 5 নম্বরেও আসতে পারতো, এটাই প্রথমে আসলো কেন? এইটা প্রথমে আসার এটাই কারণ যে এ এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো খুব ট্রেন্ডি বা যেগুলো মানুষ সচরাচর সার্চ করছে বা খুঁজছে, সেই কারণেই কিন্তু এ সব থেকে বেশি ট্রেন্ডি। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে গিয়ে বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু ও কাজ করে। বিভিন্ন কিওয়ার্ড, এমন কিওয়ার্ড যেগুলো ইউজ করা হয়, যেগুলো মানুষ দিয়ে সার্চ করছে বা খুঁজছে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে? কিওয়ার্ডের মাধ্যমে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের কথাটা আগেও বলছিলাম যে তুমি যখন কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে শপিং করছো, তখন শপিং করার পরে সেই ওয়েবসাইট থেকে দেখবে পার্টিকুলারলি তোমাকে মেল করবে, যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট, এগুলোতে দেখবে যখন খুব বড় সেল দেয়, যেমন নাইকাতে দেয়, তারপরে অ্যামাজন ফ্লিপকার্টে দেয় বিগ বিলিয়ন ডে সেল, তারপরে নাইকাতে দেয় আই হার্ট বিউটি সেল, এই ধরনের সেল দেয় না? তো এই ধরনের সেলের ইমেল কিন্তু তোমাকে ওরা পাঠাবে যে হ্যাঁ এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই সেলটা চলছে, আপনি যান ওখানে গিয়ে কিনুন কিছু। এই ধরনের বিজ্ঞাপন কিন্তু তোমার ইমেলে আসবে।
এরপর আসে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং কিভাবে হচ্ছে? ভিডিও মার্কেটিং হচ্ছে তোমার যে ভিডিওগুলো, তোমার প্রোডাক্টের তুমি ভিডিও করছো, সেই ভিডিওগুলোই তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো, বা পেইড ভিডিও তুমি কাউকে দিয়ে করাচ্ছ, প্রমোশন ভিডিও তুমি কাউকে দিয়ে করাচ্ছ, সেগুলোই সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে, সেগুলোর মাধ্যমেই মার্কেটিং হচ্ছে। তো এটাই কি আমাদের ভিডিও মার্কেটিং। নেক্সট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? দেখবে ইউটিউবে যখন কোনো একটা তুমি ভিডিও শুরু করছো, বা যখন বলা শুরু করে, বা অনেকে দেখবে ভ্লগ যেগুলো বানানো হয়, সেই ভ্লগের মাঝখানে মাঝখানে পার্টিকুলারলি যে ধরনের ভ্লগ বানানো হয় সেই ধরনের কিছু অ্যাড দেওয়া হয়। যারা ধরো ডেইলি ভ্লগ বানায় তারা বিভিন্ন প্রোডাক্টের মানে মেকআপের কিট বা মেকআপের জিনিসপত্র, বা ধরো ওই ইলেকট্রিক জিনিসপত্র, সেই ধরনের বিজ্ঞাপন কিন্তু ওরা কিন্তু ভিডিওর মাঝখানে দেয়, যে হ্যাঁ এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে, যেখানে হয়তো দেখা যাচ্ছে যে একটা ইন্ডাকশানের অ্যাড দিচ্ছে, মানে রান্না করছে ওই ইন্ডাকশানের ভেতরে, ওই ইন্ডাকশানের অ্যাডটা দিয়ে দিল। তো এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাই। বা এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো দেখবে তাদের কোর্স রিলেটেড অ্যাড দেয়, বা ধরো যে যারা ধরো মেকআপ কোর্স করে, তারা পার্টিকুলারলি কোনো একটা ব্র্যান্ডের মেকআপ কিট ইউজ করে তারা মেকআপ করছে। তো এইভাবে কিন্তু ওরা কি করে, তোমাকে ওই ওদের ব্লগের মাধ্যমে কিন্তু মার্কেটিংটা ওরা করে দিচ্ছে, যে হ্যাঁ এইভাবে এইভাবে এটা হচ্ছে। ইন্ডাকশানে রান্না করছে মানে ওই ইন্ডাকশানের অ্যাডটা দিচ্ছে, ওই বিউটি প্রোডাক্টটা ইউজ করছে মানে ওই বিউটি প্রোডাক্টটার অ্যাড দিচ্ছে। এইভাবেই কিন্তু এই কন্টেন্ট মার্কেটিংটা হয়। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা বেশ ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্টিংও বটে। সেটা হচ্ছে তুমি দেখবে যখন তুমি সাপোজ মিন্ত্রাতে অ্যাকাউন্ট খুলেছো, মিন্ত্রাতে অ্যাকাউন্ট খোলার পর তুমি ওখান থেকে শপিং করেছো, ওখানে দেখবে একটা কোড দেয়। ওই কোডটা যখন তুমি শেয়ার করবে, ওই কোডটা যখন তুমি শেয়ার করলে, ওই কোডের মাধ্যমে যদি কেউ মিন্ত্রাতে জয়েন করে, বা তুমি জিপের কথাও যদি ভাবো, জিপেতেও কিন্তু একটা কোড দেয়, ওই কোডটা ইউজ করে যদি কেউ জিপেতে অ্যাকাউন্ট খোলে, তাহলে তোমার কাছে কিছু ক্যাশব্যাক আসে না? এইভাবেই কিন্তু মার্কেটিংটা কাজ করে। এবার যখন তোমার কোড থেকে কেউ জয়েন করলো, তুমি তার থেকে কিছু ক্যাশব্যাক পেলে, এবার সেও তো নতুন অ্যাকাউন্ট খুললো, তাকেও একটা কোড দেওয়া হলো, সে তার বন্ধুকে শেয়ার করলো, তার বন্ধু আবার তার কোডে জয়েন করলো। তাহলে এই যে পুরো একটা চেন প্রসেসে চলে না, এইটাই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। নেক্সট হচ্ছে পে পার ক্লিক মার্কেটিং। পে পার ক্লিক কি? পে পার ক্লিক হচ্ছে, দেখবে অনেক জায়গায় এরকম বলে যে এই অ্যাপটা ডাউনলোড করো, তোমাকে এত টাকা ক্যাশব্যাক দেওয়া হবে, বা এই ওয়েবসাইটটা ক্লিক করো, তোমাকে এত টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। তো এই রকমই যে কোনো একটা পার্টিকুলার একটা লিঙ্ক থাকবে, বা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থাকবে, যেখানে তুমি যদি ক্লিক করো তার বিনিময়ে তোমাকে টাকা ওরা পে করবে। এটাই হচ্ছে পে পার ক্লিকের মানে একদম সহজ করে যদি বলি, তাহলে তুমি কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে ক্লিক করছো, সেটার এগেনস্টে ওরা তোমাকে কিছু ক্যাশব্যাক দিল বা টাকা দিল, সেটাই কি? সেটাই হচ্ছে পে পার ক্লিক মার্কেটিং। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো এবার নেক্সটে যাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ই চক্র। এই যে ই চক্রতে প্রথমেই আমাদের যেটা আসে সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাজার পরিকল্পনা এবং নির্ধারণ। তারপরে আমাদের কি আসে? তারপরে আসে আমাদের কৌশল নির্ধারণ, তারপরে আসে আমাদের বিপণন বা ব্যবসা, তারপর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, অ্যান্ড নেক্সট আসে আমাদের অপটিমাইজেশন। এই পুরো প্রসেসটা কি? এই পুরো প্রসেসটা সাইকেল আকারে ঘুরতে থাকে। এইভাবেই কি হয়? এইভাবেই কিন্তু এই ইন্টারনেট মার্কেটিংয়ের ই চক্রটা কাজ করে। প্রথম যেটা থাকে বাজার ও তার পরিকল্পনা নির্ধারণ। সাপোজ তুমি যখন মার্কেটিংটা শুরু করছো বা কোনো একটা বিজনেস শুরু করছো, তখন তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? তুমি যে জিনিসের বিজনেস শুরু করছো তার বাজারটা কেমন আছে সেটা তো তোমাকে আগে জানতে হবে। যে তুমি ধরো কোনো একটা শাড়ির বিজনেস করছো, তাহলে কোন শাড়ি মার্কেটে সব থেকে বেশি চলছে, কোনটার ডিমান্ড আছে, কোনটার ডিমান্ড নেই, কোন শাড়িটার বেশি দাম, কোন শাড়িটার কম দাম, পুজোর সময় কোন শাড়িগুলো বেশি মানে মানুষ কেনে, তারপর পুজোর পর পর বা ধরো বিয়ের সিজন, ওয়েডিং সিজনে কোন শাড়িগুলো মানুষ বেশি কিনতে পছন্দ করে। তো সেই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আগে অ্যানালাইসিস করে দেখতে হবে যে বাজারের মানে কোন শাড়ির দামটা বেশি নিচ্ছে, কোনটা কম নিচ্ছে, কোনটা একটু বেশি ডিসকাউন্ট দিয়ে তুমি বিক্রি করলে সেটা মানুষ বেশি
নেবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আগে আমাদেরকে বুঝতে হবে। মানে তুমি শাড়ির বিজনেসটা খোলার আগে তোমাকে শাড়ি সম্পর্কে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে যে কি কি জিনিস করলে তোমার বিজনেসটা বা কি কি মার্কেটিংয়ের কৌশল অবলম্বন করলে তোমার বিজনেসটা আরও বেশি পরিমাণে গ্রো করবে, সেটা কিন্তু আগে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে বাজারটা আগে জানতে হবে এবং পরিকল্পনা কিভাবে করবে পরিকল্পনাটাও আগে থেকে করে নিতে হবে, যে কোন কোন জায়গায় কোন কোন জায়গা থেকে তুমি শাড়ি আনবে, কোন কোন জায়গায় তুমি বিক্রি করবে। এই জিনিসগুলো আগে থেকে কিন্তু আমাদের পুরোপুরিভাবে ছক করে নিতে হবে বা প্ল্যান করে নিতে হবে বলতে পারো। তারপর হচ্ছে কৌশল নির্ধারণ। এই যে পরিকল্পনা করা হয়ে গেল, এইবার আমরা কি করব, এইবার আমরা কোন কোন কৌশলে এগুলোকে অ্যাপ্লাই করব। মানে ধরো এই যে বিজনেসটা আমরা শুরু করছি এবং মার্কেটিং তো করতে হবে, মার্কেটিংটা কোন কোন প্রসেসে করব। আমরা মার্কেটিং ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি, ইউটিউবে ভিডিও দিতে পারি, ফেসবুকে ভিডিও করে বা লাইভ সেশনে এসে তোমার শাড়িগুলো তুমি দেখাতে পারো। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। এইটাই হচ্ছে কি আমাদের কৌশল নির্ধারণ। কৌশল নির্ধারণের মাধ্যমে আমরা কি বুঝবো, যে যেখানের মাধ্যমে আমরা মার্কেটিং করে বিভিন্ন গ্রাহককে অ্যাট্রাক্ট করতে পারবো বা বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবো এবং শাড়িগুলো তাদের পছন্দ হবে, তারা কিনবে, এই জায়গাগুলোকে আগে সিকিওর করা। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের বিপণন। এইবার আমাদের বিজনেসটা শুরু হলো, বিজনেসটা শুরু হওয়ার পর তারপরে আমাদেরকে যা যা জিনিস করার দরকার, যে কোন কোন জায়গাতে বেশি জিনিসগুলো দেখালে বেশি আমাদের মানুষজন কিনবে, সেই জায়গাগুলো ভালোভাবে দেখতে হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ কি, এই যে তুমি প্রোডাক্টগুলো বিক্রি করছো, মানুষের কাছে পৌঁছচ্ছে, তারা ঠিকঠাক মতো প্রোডাক্টগুলো পেলো কিনা বা তাদের কোনো সমস্যা আছে কিনা, তারা যে রিভিউগুলো দিচ্ছে সেগুলো সব ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, তোমাদের এন্ড থেকে কোনো রকম কোনো ত্রুটি আছে কিনা, সেই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু অ্যানালাইসিস করা এবং দেখা যে কি কি প্রসেস আরও যদি করা যায় যাতে করে কিনা আরও বেশি মার্কেটিং করা যায়, সেই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। এবং এই অ্যানালাইসিস যে কিসের মাধ্যমে করব, গুগল অ্যানালিটিক্স থাকে, সেই গুগল অ্যানালিটিক্সের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি, যে কি কি জিনিস আরও অ্যাড করা যায় এর মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এরপর আসে অপটিমাইজেশন। অপটিমাইজেশনে কি হচ্ছে, অপটিমাইজেশনে ধরো তুমি বিজনেসটা চালাচ্ছ, রান করছো, ভালোভাবেই রান করছে, এবার আরও কিছু নতুনত্ব করলে যাতে করে মানুষ আরও বেশি অ্যাট্রাক্ট হবে, আরও বেশি তোমাদের শাড়ি মানে মানুষের কাছে পৌঁছে যাবে, তোমাদের শাড়ি কিনবে, জানবে। তো এই জিনিসগুলো যাতে আরও ভালো পরিমাণে করা যায় সেইটার পরিকল্পনা করা, নতুন কিছু ভাবা, নতুন কিছু পরিকল্পনা করা এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই জিনিসটাকেই আমরা কি বলবো, এই অপটিমাইজেশন বলবো। তো এভাবেই কিন্তু আমাদের পুরো চক্রটা কাজ করে। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ই কমার্সের ব্যক্তিগতকরণ। ই কমার্সের ব্যক্তিগতকরণ বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে, এটা বোধহয় আগেও এক্সাম্পল দিয়েছি, যে যখন তোমরা কোনো কিছু দেখো, ইউটিউবে কোনো ভিডিও দেখো, এবার তুমি দেখবে বা ইনস্টাগ্রামে কোনো ভিডিও তুমি যদি একবার সার্চ করে দেখো, পরের দিন দেখবে সেই রিলেটেডই সব ভিডিও। মানে আমি একদিন ইনস্টাগ্রামে কোনো একটা কেকের কোনো একটা কিছু সার্চ করেছিলাম, পরের দিন নিউজ ফিডটা খুলে দেখি বা ধরো সার্চের যে ইয়েটা থাকে, হোম পেজ বলো বা যাই বলো, পুরো সমস্ত জায়গায় ওই কেকের সব বিজ্ঞাপন দেখছি, যে এ কেক বানাচ্ছে, ও কেক বানাচ্ছে, এই কেকটা দিচ্ছে, ওই কেকটা দিচ্ছে, এই ধরনের সমস্ত বিজ্ঞাপন আমি দেখতে পেলাম। তো এই জিনিসটাই হচ্ছে কি আমাদের, এই জিনিসটাই হচ্ছে ব্যক্তিগতকরণ। মানে ও বুঝে গেছে যে আমার কেকের প্রতি ইন্টারেস্ট আছে, তাই জন্য ও কি করলো, ওর আমার যখনই দেখলো যে আমি সার্চ হিস্ট্রিটা ওইটা দেখেছি, ও কি করলো, ও সমস্ত যত কেক রিলেটেড ভিডিও আছে সব কিন্তু আমার ওই ফিডের মধ্যে দিয়ে দিল। এটাই কি ব্যক্তিগতকরণ। তাহলে ব্যক্তিগতকরণে কি হচ্ছে, ব্যক্তিগতকরণে হচ্ছে গ্রাহকের পছন্দ অনুযায়ী বা আগ্রহ অনুযায়ী সেই ধরনের বিজ্ঞাপনই তাকে দেখানো। তুমি অ্যামাজনে গিয়ে একটা জুতো সার্চ করলে, পরের দিন থেকে তোমার ফিডে ওই জুতোর বিভিন্ন ধরনের জুতো, ওই একটা পার্টিকুলার জুতো না, কিন্তু বিভিন্ন ধরনের জুতো, ওই রিলেটেড যত ভ্যারাইটিস জুতো আছে সব কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কেনাকাটার অভ্যাস অনুযায়ী, মানে গ্রাহকের পছন্দ অনুযায়ী, আগ্রহ অনুযায়ী এবং প্রিভিয়াসলি আমি কি কি জিনিস কিনেছি সেই জিনিসের ওপর ভিত্তি করে সেই ধরনের বিজ্ঞাপনই আমাদেরকে বেশি দেখানো।
যাতে করে কিনা আমরা অ্যাট্রাক্ট হই। সাপোজ তুমি প্রথম দিন যে জুতোটা দেখে ভাবলে যে এটা তো কেনার দরকার আছে, এটা তুমি একটু দেখলে ভালো করে, পরের দিন দেখবে ওই রিলেটেডই আরও 5টা ডিজাইনের জুতো তোমার সামনে চলে এসেছে। তুমি আবার একটু খুলে খুলে দেখলে, বন্ধ করে রাখলে যে না এখন কিনবো না, পরে কিনবো। পরে যখন আবার তুমি খুলবে দেখবে ওই রিলেটেড আরও 10-15টা জুতো। তার মানে কি তোমাকে মানে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে এই ধরনের জিনিস কিন্তু ওরা করে। দেখো তারপর বলছে গ্রাহকের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ এবং সন্তোষজনক করে তোলে। মানে কি তোমার পছন্দটাও বুঝে গেছে, তোমার কি আগ্রহ সেটাও বুঝে গেছে, এবার সেই রিলেটেড বিজ্ঞাপনও কিন্তু তোমাকে দেখাবে। মানে তোমাকে কিন্তু বেশি খুঁজতেও হবে না, তুমি রিলেটেড জিনিস দেখলেই তো বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ, তুমি সেখান থেকেই একটা কিনে নেবে। তো এটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রনিক এই ই কমার্স ব্যক্তিগতকরণ। ঠিক আছে, চলো ই কমার্স ব্যক্তিগতকরণের সুবিধা কি আর গুরুত্ব কি। সুবিধা বলতে গ্রাহকরা নিজেদের পছন্দ মতো পণ্যই শুধুমাত্র দেখতে পায়, সেটাও একটা বেশ ভালো লাগে, মজাদার লাগে যে হ্যাঁ যা দেখছি সবই তো আমার পছন্দ হচ্ছে, সবই আমার মনের মতন জিনিসপত্রই দেখানো হচ্ছে, সেটা একটা ভালো দিক। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রাসঙ্গিক সাজেশন দেওয়ার ফলে পণ্য বিক্রির পরিমাণ বাড়ে। এইটাই মেন পয়েন্ট, যে ওরা যত তোমাকে ওইগুলো দেখাবে তোমার কেনার ইচ্ছাটা বাড়বে, তোমার মনে হবে যে না ঠিক আছে কিনেই নি, কি আর আছে, তুমি কিনে নেবে। তো এই জিনিসটা কিন্তু মেন, যে যত পরিমাণে ওরা তোমাকে এই জিনিসগুলো দেখাতে পারবে তত তুমি অ্যাট্রাক্ট হবে, তত তুমি কিনে নেবে, মানে ওদের ফাঁদে তুমি পড়ে গেলে। তারপর দেখো, তারপর হচ্ছে প্রয়োজনীয় পণ্য দ্রুত পাওয়ার সময় ও খরচ কমে যায়। প্রয়োজনীয় পণ্য তুমি দ্রুত পাচ্ছ, মানে তোমাকে খুঁজতে হচ্ছে না, তুমি তাড়াতাড়ি যে মানে তোমার পছন্দ মতো জিনিসগুলো খুব ইজিলি খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাচ্ছ বলে তোমাকে অত বেশি পরিমাণে খুঁজতে হচ্ছে না বা দেখতে হচ্ছে না, জানতে হচ্ছে না, তো তুমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছ। যার কারণে কি হচ্ছে, যার কারণে তোমার সময়টা অনেক বেশি পরিমাণে বেঁচে যাচ্ছে। তারপর দেখো গুরুত্বর কথা যদি বলি, তাহলে গুরুত্বর মধ্যে কি কি পড়ে। গুরুত্বর মধ্যে বলছে গ্রাহক কেন্দ্রিক পরিষেবা নিশ্চিত করে। এটা তো আগেই বললাম, গ্রাহকের পছন্দ অনুযায়ী, গ্রাহকের আগ্রহ অনুযায়ী ও সেই ধরনের জিনিসই কিন্তু তাকে বেশি দেখায়। যেমন মেয়েদেরকে ওরা কি করে, মেয়েদেরকে বেশি মেকআপের জিনিস দেখায়, বেশি ধরো জামা কাপড়ের জিনিস দেখায়, ঠিক আছে, বা গ্রসারি আইটেম যেগুলো থাকে সেগুলো বেশি দেখায়, কিচেন যে জিনিসগুলো ইউজ হয় সেই জিনিসগুলো বেশি পরিমাণে দেখায়, যাতে করে কিনা মেয়েগুলো ওই জিনিসগুলো দেখে কিছু না কিছু কেনে, সেই কারণে। নেক্সট দেখো, বাজার বিশ্লেষণ এবং ব্যবসার পরিকল্পনা নির্ধারণে সহায়তা করে। বাজারে কি ধরনের মানুষ কি পছন্দ করছে না পছন্দ করছে সেটা ওরা বুঝতে পারে, যে হ্যাঁ এই জিনিসের ডিমান্ড আছে, এই জিনিসের ডিমান্ড নেই, এই জিনিসটা স্টকে বেশি করে রাখতে হবে কারণ এটা বেশি বিক্রি হচ্ছে, এটা অতটাও বেশি বিক্রি হচ্ছে না, তাহলে এটা কম পরিমাণে স্টকে রাখলেও হবে। তো এই জিনিসগুলোও কিন্তু নির্ধারণ করা যায়। তারপর কি, ডিজিটাল মার্কেটিংকে আরও কার্যকর করে তোলে। যত বেশি পরিমাণে এই জিনিসগুলো বাড়বে তত বেশি পরিমাণে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আরও বেশি পরিমাণে বাড়তে শুরু করবে। যে ডিজিটালি আমরা জিনিসপত্র কিনছি, আজ থেকে যদি 10 বছর আগের কথাও বলি, তখনও কিন্তু মানুষ এত পরিমাণে ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়নি। তখনও মানুষ কিন্তু বাজারে যেত জিনিসপত্র, কিন্তু এখন আর মানুষ যায় না। কারণ কি, 10 মিনিটেই তোমার বাড়িতে ডেলিভারি দিয়ে যাচ্ছে, তো কেন যাবে মানুষ? তো সেইটাও কিন্তু একটা আরও বেশি কার্যকর হচ্ছে। এরপর বলছে লয়াল গ্রাহক তৈরি করতে সাহায্য করে। তুমি একটা ওয়েবসাইট থেকে কোনো জিনিসপত্র কিনলে, কেনার পরে তুমি দেখলে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, ওরা যে জিনিস দেখিয়েছে সেই ধরনের জিনিসই আমাকে পাঠিয়েছে, বেশ ভালো তোমার অভিজ্ঞতা হলো। আর একটা ওয়েবসাইট থেকে তুমি কিছু কিনলে, সেখানে দেখা গেল ভুল জিনিস দিল, দামও বেশি নিয়েছে, তাহলে কি তুমি আর সেখানে যাবে? সেখানে তো আর তুমি যাবে না, তুমি প্রথম যেখান থেকে কিনেছিলে সেখান থেকেই কেনা শুরু করবে। এইভাবে কিন্তু একটা বিশ্বস্ত গ্রাহক তারা তৈরি করতে পারছে। এটাও কি, এটাও হচ্ছে আমাদের এই ব্যক্তিগতকরণের সুবিধা মধ্যে পড়ে বা গুরুত্বর মধ্যে পড়ে। ঠিক আছে, দেখো এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। দুবার চলে এসছে এই স্লাইডটা, যাই হোক, তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এটাই যেহেতু লাস্ট পার্ট, একদমই ছোট একটা টপিক, এখান থেকেও খুব বেশি কোয়েশ্চেন আসে না, এখান থেকে হয়তো 3-4টে কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, তাও দেখতে পাবে না, হয়তো 2-3টে কোয়েশ্চেন হয়তো দিতে পারে। তো সেই কারণে এই চ্যাপ্টারটাও ভালো করে দেখে নিও। আর নেক্সট ক্লাসে তো আমি বললাম যে MCQ এর একটা পুরো ভিডিও আনবো, যেখানে তোমার 50টা মতো
এমসিকিউ থাকবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো ধরো পরীক্ষায় আসতে পারে সেই ধরনেরই কোয়েশ্চেন নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা এসওই বাংলার মেন চ্যানেল এবং এসওই 11 অ্যান্ড 12 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এসওই 11-12-এই কিন্তু আমাদের সমস্ত ভিডিওসগুলো দেওয়া হয়। 11-12-এ যত ভিডিওস থাকে সমস্ত ভিডিওস কিন্তু আমাদের এই এসওই 11-12-এ দেওয়া হয়। তো তোমরা এই চ্যানেলটাকেই দেখো, এই চ্যানেলেই তোমরা সমস্ত ভিডিও পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।